বিয়ের ৫ দিনের মাথায় আমার শ্বশুরবাড়ি থেকে আমার চাকরি নিয়ে ঘোর আপত্তি শুরু হলো। মেয়েরা আবার চাকরি করে নাকি? তুমি চাকরি করে কি করবে বৌমা? এদিকে আমার শ্বশুরের সাথে তাল মিলিয়ে আমার স্বামীও বলে উঠল, তোমার আবার চাকরি করার কি প্রয়োজন? আমার যা ইনকাম আছে এটাই তো তোমার চলবে। আমরা সবাই মিলে ভালো থাকবো। তোমার চাকরি করার কোনো দরকার নেই। তুমি ঘরেই থাকো, ঘর সংসার করো। আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা-মা আমার আয়ের উপর নির্ভরশীল নয়। আমার বড় ভাইয়ের ব্যবসা ভালোই চলে। আর আমার বাবা পেনশনের টাকা পায়। এতে করে উনাদের সংসার ভালোই চলে যায়। তবুও আমি লেখাপড়া করেছি, তাই নিজে একটা কিছু করব। তার জন্যই আমি চাকরি করছি। বিয়ের আগে থেকেই আমি চাকরি করি। এখন বিয়ের পর এসে আমাকে এই কথাটা শুনতে হবে, আমি ভাবতেও পারিনি। আমি কিছু বলার আগেই আমার শাশুড়ি মা চিৎকার করে উঠলেন। বললেন, তুমি চুপ করো, আমি একটা কথা বলতে চাই। আমার শ্বশুর বললেন, তুমি আবার কি কথা বলবে? তাছাড়া তোমার সাহস তো কম নয়, তুমি আমার উপরে কথা বলছো। আমি যেটা বলেছি সেটাই শেষ কথা। তখন আমার শাশুড়ি একদম নরম গলায় বললেন, আরশাদের বাবা, আমাকে একটু সময় দিন। আমি একটু বৌমার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা বৌমা, তোমার বেতন কত? তখন আমার শাশুড়ির কথাটা শুনে আমি একদম অবাক হয়ে গেছি। আমার বেতন কথা আমি কিভাবে বলি? তারপরও বলে দিলাম, আমার বেতন ১২,০০০ টাকা। তখন আমার শাশুড়ি বললেন, ঠিক আছে, তোমার বেতন যাতে ১২,০০০ টাকা, মাস শেষে বেতন পেলে পুরো টাকাটাই আমার হাতে তুলে দেবে, কেমন? আর আমি তোমার হাত খরচের টাকাটা দিয়ে দেব। আর তুমি যে আলতা লিপস্টিক ব্যবহার করো আর এগুলোর টাকা কিন্তু তুমি নিজেই দেবে। যেহেতু তুমি আয় করো, শুধুমাত্র তোমার থাকা খাওয়ার দায়িত্বই আমাদের, বাকিটা না। এই নিয়ম পালন করতে পারবে? আমি কি ঠিক বলেছি আশাদের বাবা? আমার শ্বশুর কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, এই প্রথম তোমার সাথে একমত হলাম। আর এদিকে আমার স্বামী চুপ করে দাঁড়িয়ে আছে। তার বাবা মার কথাই শেষ কথা। তাদের উপর কোনো কথা সে বলতে পারবে না। আমার কিন্তু খুবই মন খারাপ হচ্ছে। গাদার খাটুনি খাটবো আমি, আর মাস শেষে পুরো বেতন তুলে দিতে হবে ওই মহিলার হাতে। ডাইনি একটা। কেমন যেন কান্না পাচ্ছিল আমার। যাক, চাকরি জীবন শুরু হলো আমার। মাস শেষে বেতন পেয়ে এখন শাশুড়িমার ঘরের দিকে যাচ্ছি। ভীষণ রাগ হচ্ছে আমার। এখন পুরো টাকাটাই শাশুড়িমার হাতে তুলে দিতে হবে। আমি যে কিভাবে উনাকে সহ্য করি সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আর এদিকে আমার পরিবর্তে একটা শিগলি নামের মেয়েকে কাজের মেয়ে হিসেবে রাখা হয়েছে। আমার শ্বশুর এসে জিজ্ঞেস করলো আমার শাশুড়িকে যে কাজের মেয়ের কি প্রয়োজন। তখন আমার শাশুড়ি বলল, ওর বেতন দিব নতুন বৌমার টাকা থেকে। আমি তো আর দাসীবাদী নই যে বউ সারা শহর টই টই করে ঘুরে বেড়াবে আর আমি এদিকে রান্না করে ঘর গুছিয়ে কাজের বেটির মতো দিন কাটাবো। সে চাকরি করতে চায় করুক, কিন্তু তার কাজ তো আর আটকে থাকবে। ডাইনিং টেবিলে খাওয়ার সময় কথাগুলো হচ্ছিল। আমার শ্বশুর আর আমার স্বামী দুজনেই সম্মতি জানালেন আর তারা আমার দিকে তাকালেন। আমি চুপ করেই রইলাম মাথা নিচু করে। তারপর এমনি করে কেটে গেল অনেকগুলো বছর। এদিকে আমি মাস্টার্সও কমপ্লিট করেছি আর আমার প্রমোশন একটাও আটকায়নি। সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ করে একদিন আমার শাশুড়ি মা আমাকে ডেকে বলল, বৌমা একটু আমার কাছে আসো তো, একটু বসো তো, তোমার সাথে দুইটা কথা বলি। তিনি কাজের মেয়ের জন্য যে টাকাটা রাখতেন সেটা রেখে বাকি টাকাটা আমার হাতে তুলে দিলেন। আমি তো অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। তারপর তিনি বলতে শুরু করলেন, জানো বৌমা, আমার বিয়ের আগে আমি একটা স্কুলে শিক্ষকতা করাতাম। আর আমার বিয়ের পরে আমার দেবর, ভাসুর আর আমার স্বামী মিলে কেউ আমায় সাপোর্ট করেনি। সবাই আমার চাকরি থেকে ছাড়িয়ে নিয়েছে। তারপর থেকে আমাকে সংসারী বানিয়ে দিল। কারো সাপোর্ট পাইনি বলেই আমি কোনো প্রতিবাদও করতে পারিনি। আমি হাত পেতে পেতে তোমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে টাকা চাইতাম। এখনো হাত পাততে হয়। আর আমি হাত পাতলে ওর কাছে অনেক আনন্দ লাগে। আমি ৫০ টাকা চাইলে সে আমাকে ২০ টাকা দিত। আমার মূল্যায়ন এই পরিবারে হয়নি। তোমার হবে এক সময়। মনে রাখবে, একটা মেয়ের স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি। আমি তোমার টাকাগুলো এই সংসারে নষ্ট হতে দিইনি। এখন তুমি যা ইচ্ছে তোমার সব পূরণ করতে পারো। আমি ভাবতেই পারিনি আমার শাশুড়ি মা আমাকে এত বড় একটা পুরস্কার দিবেন।